প্রথম এবং প্রধান ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং তো প্রথম দিনই হয়ে গেছে, ৩৬ জুলাই হয়ে গেছে। তারপরে যে প্রত্যাশা আন্দোলনের যে মূল স্পিরিটটা ছিল যে সকল রকম বৈষম্যের নিরসন করা, বৈষম্যের নিরসন করা এবং আমরা যেটা বলে স্লোগান দিতাম উই ওয়ান্ট জাস্টিস, আমরা একটা ইনসাফ চাই, সুবিচার চাই। সেই জাস্টিস বা ইনসাফ তো প্রতিষ্ঠা হয়নি। তো এই ইনসাফ প্রতিষ্ঠার জন্য ইনসাফ প্রতিষ্ঠা করবে কে? আপনি জানেন যুদ্ধে একটা কথা আছে যে ১৯ শতকের অস্ত্র দিয়ে ২১ শতকের যুদ্ধ জেতা যায় না। ঠিক একই রকমভাবে আওয়ামী আমলা দিয়ে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন সম্ভব না। এই জুলাইকে যারা হৃদয়ে ধারণ করে নিঃস্বার্থভাবে, যেমন আমি গিয়েছিলাম, আমি কি কোনো কিছু পাওয়ার আশায় গিয়েছি? নো, আমি কোনো কিছু পাওয়ার আশায় যাইনি। আমি চাইছি যে সত্যিকার অর্থে আমরা জাস্টিস পাই, বৈষম্যের নিরসন হোক, অবসান হোক। তো এইরকম জুলাইকে যারা ধারণ করে আন্দোলনে গেছে, মার খেয়েছে, কোনো জেল জুলুম পুলিশের রক্তচক্ষু কিংবা বুলেট উপেক্ষা করে, এরকম লোকের মধ্যে শুধু কি ছাত্র ছিল? না, আমি কি ছাত্র? আমি তো একজন পেশাজীবী। আমি এর আগে জাতিসংঘে চাকরি করতাম। তো এদের মধ্যে যারা কোয়ালিফাইড লোক ছিল, এই লোকগুলোকে, যেমন সরকার কিছু বললে আমরা দেখি পুলিশ কিছু করতে পারছে না, সরকার কোনো সিদ্ধান্ত দিলে ইভেন প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত বাস্তবায়ন করা যাচ্ছে না। কারণ কি? কারণ আমলারা সহযোগিতা করছে না। এনবিআরের আন্দোলন তার প্রত্যক্ষ প্রমাণ। তো এখানে এই এনবিআর এবং অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে, সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলোতে যদি যারা সত্যিকার অর্থে জুলাইকে ধারণ করে আন্দোলন করেছে, এদের মধ্যে যাদের যোগ্যতা আছে, অযোগ্য লোককে আমি অবশ্যই সাপোর্ট করি না, তাদেরকে বসিয়ে যদি দেওয়া যায়, এই দায়িত্ব তাদেরকে দিয়ে তাদের হাতে যদি দেশ দেওয়া যায়, আমার মনে হয় তবেই এই জুলাইয়ের স্পিরিট, জুলাইয়ের চেতনা বাস্তবায়ন সম্ভব। আদারওয়াইজ এটা আমার মনে হয় না সম্ভব। আগামীর বাংলাদেশ আমি দেখতে চাই যে সত্যিকার অর্থে আমরা যেটা চেয়েছিলাম যে উই ওয়ান্ট জাস্টিস, কোটা না মেধাভিত্তিক একটা, মানে এমন একটা বাংলাদেশ যেখানে ইনসাফ বা জাস্টিস থাকবে। কেউ শুধুমাত্র তার দলীয় পরিচয়, ব্যক্তিগত মতামত কিংবা কোনো আদর্শের কারণে বঞ্চিত হবে না। তার মেধা, দক্ষতা, যোগ্যতা ভিত্তিক বাংলাদেশ, যেখানে সকল মানুষের কর্মসংস্থান থাকবে তার যোগ্যতা অনুযায়ী। বাংলাদেশকে আমি দারিদ্র্যমুক্ত এবং দুর্নীতিমুক্ত দেখতে চাই। আমি একজন রাজনৈতিক কর্মী, আমি জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে জড়িত। আমার পারিবারিকভাবে আমরা জাতীয়তাবাদী দলের সাথে আছি, যেটা বিএনপি। আমি জুলাই আন্দোলনে খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম। যে সময় জুলাই আন্দোলন চলছিল ওই সময়টাতে আমি সাভারে অবস্থান করছিলাম। ওই সময়টাতে আমি সাভারে থাকছিলাম। ওদের আন্দোলন এবং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমি স্থির থাকতে পারি নাই। বিগত দিনের যে জুলুম, যে অত্যাচার অনাচার হয়েছে, সেটা তো আমরা ঢাকাবাসী খুব প্রত্যক্ষভাবেই সাক্ষী। তো যে কারণে আমি নিজেও বেশ একটা ভুক্তভোগী ছিলাম। ওটা দেখে আমি নিজেই সক্রিয়ভাবে ওদের সাথে অংশগ্রহণ করি, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে। সাভার বাজারে যে রোডটা, সাভার বাজার রোডের মুখে যে আন্দোলনটা হয়, সেখানে শুধু আমি না, আমি ছাড়াও অন্যান্য সকল শ্রেণী পেশার, বিশেষ করে গার্মেন্টস শ্রমিক এবং রিক্সাওয়ালারা সেই আন্দোলনে মানে ডাকার আগেই স্বতঃস্ফূর্তভাবে এসে যোগ দিয়েছিল। আমিও একই সাথে যোগ দিয়েছিলাম। কোনো ব্যবসা বাংলাদেশে বিগত দিনগুলোতে চাঁদা না দিয়ে করা যেত না। আমার পরিবারে আমার বাবা, আওয়ামী লীগের লোকজন ওনাকে মারে, এমন নির্দয়ভাবে মারে যে আমার বাবা অসুস্থ হয়ে যায়, স্ট্রোক করে। নির্দয় প্রহারের কারণে আমার বাবা প্যারালাইজড হয়ে যায় এবং 1.5 বছর 4-5 মাস এই প্যারালাইজড অবস্থায় থেকে সে মারা যায়। তো সেখান থেকে আমি সবচেয়ে বড়, বা আমার ফ্যামিলি সবচেয়ে বড় ভিকটিম এই আওয়ামী দুঃশাসনের। তো এই স্বৈরাচারের পতন আমি চাইছিলাম যে বাংলাদেশের মানুষের এই স্বৈরাচার থেকে মুক্তি পাক, একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, যার জন্য নিজে সশরীরে অংশগ্রহণ করা। আমি আহত হই যেদিন, এই আহত হওয়ার আগ পর্যন্ত আমি বেশিরভাগ দিন বিকালবেলা বের হতাম বাসার কাজটা সেরে বাজার টাজার করে পাঠিয়ে দিতাম, এবং আমি ততক্ষণ দেখতাম যে এই ছেলেরা শেষ দিকে এসে জাহাঙ্গীরনগর এবং গণবিশ্ববিদ্যালয়ের ছেলেরা মিলিতভাবে আন্দোলন করা শুরু করে, যেখানে ওরা আলাদা আলাদা র্যালি বের করলেও বাজারের দিকে এসে র্যালিটা এক হয়ে যেত।